সুপ্রিয় দর্শক মণ্ডলী, এক্সক্লুসিভ কেমিস্ট্রি কোর্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের নতুন ভিডিওটি নিয়ে এসেছি রাসায়নিক বন্ধনের উপর আমাদের তৃতীয় লেকচারটি। পরবর্তী ক্লাসগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে শেয়ার দিয়ে শিক্ষার্থীদের সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অরুণ দাস, সহকারী শিক্ষক, সোনাপুর উচ্চ বিদ্যালয়। আমরা গত দুটি ক্লাসে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের উপর যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেখানে আমরা যুজনী ইলেকট্রন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব রাসায়নিক বন্ধনে, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করতে পারব, অষ্টক ও 2 এর নিয়ম ব্যাখ্যা করতে পারব এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ ব্যাখ্যা করতে পারব। তো প্রথমেই আমরা চলে আসি 1 নম্বর বিষয়টা, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার যে কারণটা, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কেন স্থিতিশীল হয়। তো সেই বিষয়ে যাওয়ার আগে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস জিনিসটা কী। তো আমরা চতুর্থ অধ্যায়ে আমরা পর্যায় সারণীতে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই জায়গায় আমরা দেখেছিলাম 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, সেই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। 18 নম্বর গ্রুপ অর্থাৎ যে সমস্ত মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে তাদেরকে 18 নম্বর গ্রুপের মৌল বলা হচ্ছে। তো সেই মৌলগুলোর মধ্যে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। প্রথম প্রশ্নটা হচ্ছে নিষ্ক্রিয় শব্দটা কি। নিষ্ক্রিয় শব্দটা হচ্ছে, আমরা যদি বলি যে সে খুব নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বা ওই ব্যক্তিটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে, মানে সে কারোর সাথে যাচ্ছে না, মিলছে না, মিশতেছে না, কিছুই করছে না, সেই জায়গায় আমরা ওইটাকে আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় সে। তো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলতে ওই জিনিসগুলোই বোঝায়, অর্থাৎ এই সমস্ত মৌলগুলো কারোর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ রসায়নের ভাষায় আমরা যখন নিষ্ক্রিয় শব্দটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি যে এগুলো হচ্ছে সেই সমস্ত মৌল যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না বা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না। প্রশ্ন হচ্ছে যে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়া কার মাধ্যমে সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বন্ধন সংঘটিত হয় ইলেকট্রনের সাহায্যে, অর্থাৎ ইলেকট্রন দেওয়া নেওয়া বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বন্ধন বা বিক্রিয়া সংঘটিত হয়। সেক্ষেত্রে দেখা যাবে এই মৌলগুলো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো আছে, এই মৌলগুলো কখনোই কোনো ধরনের ইলেকট্রন দিচ্ছে না বা নিচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আমরা আমাদের এখন যে প্রশ্নটা আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় মৌলগুলো কেন নিষ্ক্রিয় হয়, তার নিষ্ক্রিয়তার কারণটা কি, এই বিষয়গুলো আমরা একটু ব্যাখ্যা করছি। আচ্ছা, আমরা একটি একটি করে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করি। যেমন হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, তারপর হচ্ছে নিয়ন হচ্ছে 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে আর্গন 18টা মৌল, আমি সরাসরি লিখে দিচ্ছি 3s2 লাস্টে এবং লাস্টে আছে 3p6। ক্রিপ্টনের লাস্টে আসবে 4s2, 4p6, তার পরবর্তী মৌলের আসবে 5s2, 5p6, তার পরবর্তী মৌলের আসবে, আচ্ছা আমি এটা একটু নিচে লিখে দিচ্ছি 6x2, 6p6। এখন প্রতিটা মৌলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে হিলিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন আছে একটি নাকি দুটি, ঠিক আছে। হিলিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি। নিয়নের সর্ববহিষ্ঠ শক্তি স্তর তার 2s এবং 2p, এই দুটি উপশক্তি স্তর মিলে কিন্তু তার দ্বিতীয় শক্তি স্তর। এই দুটি উপশক্তি স্তর মিলে মোট ইলেকট্রন আছে 8টি। এরকম আর্গনের তৃতীয় দুটি উপশক্তি স্তর নিয়ে মোট ইলেকট্রন আছে 8টি।
ক্রিপ্টনের হচ্ছে এইরকম সর্ববৈশিষ্ট্য শক্তি স্তর 4s এবং 4p উপশক্তি স্তর নিয়ে মোট ইলেকট্রন হচ্ছে 8টি। জ্যাননেরও এরকম 8টি, তারপর লাস্ট রেডনেরও হচ্ছে 8টি। তো এই মৌলগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে একমাত্র হিলিয়াম ছাড়া সবগুলো মৌলের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন রয়েছে। তো এইখানে একটা আমাদের একটু দ্বিমত চলে আসে যে স্যার এখানে হিলিয়ামকে কেন তাহলে নিষ্ক্রিয় মৌল রাখা হচ্ছে, কারণ তার সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে তো 8টি নেই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এই সবগুলো মৌলের মধ্যে একটা কমন জিনিস আছে, সেই কমন জিনিসটা হচ্ছে স্থিতিশীলতা। হ্যাঁ, এখন আমরা চলে আসি যে স্থিতিশীলতা জিনিসটা কি। স্থিতিশীলতা জিনিসটা হচ্ছে এইরকম, মনে করো একটা বড় একটা পাথর তুমি ধাক্কা দিচ্ছ, খুব বড় একটা পাথর তুমি ধাক্কা দিচ্ছ, সরানোর চেষ্টা করছো, কিন্তু পারবে কি? পারবে না। হ্যাঁ, পারবে না, তো শক্তির পরিমাণটা তোমার বেশি লাগবে। তো সেক্ষেত্রে বিষয়টা দাঁড়াচ্ছে কি, যে বড় পাথরটা তার মধ্যে স্থিতিশীলতার পরিমাণটা খুব একটা বেশি। মনে করো তোমার খুব একটা ভারী একজন বন্ধু আছে তোমার সাথে, হ্যাঁ, যার ওজন অনেক বেশি, আর তোমার খুব হালকা পাতলা একটা বন্ধু। এখন তুমি কাকে ধাক্কা দিয়ে খুব সহজেই দূরে দিতে পারবে? অবশ্যই তোমার হালকা পাতলা যে বন্ধুটা আছে, কারণ ভারী বন্ধুটা একটি স্থিতিশীল অবস্থায় থেকে যাবে। ঠিক তদ্রূপ এই মৌলগুলোর মধ্যে একটি কমন জিনিস আছে, সেই কমন জিনিসটা হচ্ছে হিলিয়াম ছাড়া বাকি সবগুলো মৌলের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। এই 8টি ইলেকট্রন থাকার একটা সুবিধা হলো যে আমরা জানি এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, আর পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকতে পারে। একমাত্র হিলিয়াম ছাড়া সবগুলো মৌলেরই লাস্টের শক্তি স্তর, উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, কিন্তু 2s এবং 2p দুটিতেই ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ 8টি করে ইলেকট্রন আছে। তাদের ইলেকট্রন মানে বসানোর আর জায়গা নেই, ঠিক আছে? এই কারণে এগুলো বেশি পরিমাণে স্থিতিশীল। আচ্ছা, আমরা একটু নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করি, ওই বিষয়টাতে আমরা থাকবো। যেমন আমরা এস অরবিটালের দিকে একটু লক্ষ্য করি। আমরা জানি এসে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টি, ঠিক আছে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় 1s2, যেহেতু তার শেষ উপশক্তি স্তরই হচ্ছে এস, আর এসে আমরা জানি 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে দেখা যাচ্ছে হিলিয়ামেরও ইলেকট্রন 2টি রয়েছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, এবং এই সর্বশেষ শক্তি স্তর 2টি ইলেকট্রন পূর্ণ থাকার দরুন তার মধ্যে স্থিতিশীলতার পরিমাণটা বেশি। অর্থাৎ হিলিয়ামের বেলায় সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে 2টি ইলেকট্রনেরই প্রয়োজন, যেহেতু এস উপশক্তি স্তর রয়েছে, তাই বলা যায় হিলিয়ামের বেলায় ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল, ঠিক আছে? কারণ এসে 2টি ইলেকট্রন থাকতে পারে, হিলিয়ামে 2টি ইলেকট্রনই আছে। এখন তুমি এস এর মধ্যে 3টি ইলেকট্রন দিতে পারবে না, বা এস এর মধ্যে তুমি 4টি ইলেকট্রন দিতে পারবে না। যেহেতু এসে 2টি থাকতে পারে, 2টি পূর্ণ আছে, এই কারণে হিলিয়ামকে বলা হচ্ছে সে তার স্থিতিশীল এর মধ্যেই আছে, অর্থাৎ তার ইলেকট্রন যতটা দরকার ছিল ততটা নিয়েই বসে আছে, অতিরিক্ত ইলেকট্রন তার মধ্যে নেই। এখন আমরা দেখতে পাবো যে একমাত্র যে অন্যান্য নিষ্ক্রিয় মৌল যেগুলো রয়েছে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকে। আমরা দেখেছিলাম আগে যে হিলিয়ামে 2টি ইলেকট্রন রয়েছে, এবং বাকি যে মৌলগুলো রয়েছে সবগুলোতেই 8টি করে ইলেকট্রন বিদ্যমান। তো আমরা ওই মৌলগুলোর যে ইলেকট্রন বিন্যাস সেগুলো এই সূত্রটা মেনে চলে, ns2np6। যেমন আমরা যদি নিয়ন ইলেকট্রন বিন্যাস করি, তার সর্বশেষ শক্তি স্তরে আছে 2s2 2p6, অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তর ওই ns2np6 এই সূত্রটা মেনে চলছে। অর্থাৎ এখানে n এর মান যদি আমি 2 বসাই তাহলে 2s2 2p6। এখন আমি যদি আর্গনের বেলায় 3 বসাই সর্বশেষ শক্তি স্তর, তাহলে দেখা যাবে যে আর্গনের বেলায় দেখা যাবে তার সর্বশেষ শক্তি স্তরে 3s2 এবং 3p6 এই সূত্র মেনে চলছে। তাহলে এই তার বেলায়ও 8টি ইলেকট্রন রয়েছে। তো আমরা বলতে পারি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। তাহলে আমরা দুইটা বিষয় পেলাম। একটা বিষয় হচ্ছে যদি 2টি ইলেকট্রন থাকে এস অরবিটালে, তার বেলায় স্থিতিশীলতা অর্জন করা যায়। সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল হয়,
হ্যাঁ, যেমন আমরা যদি লিথিয়াম বেরিলিয়াম 4 1:2 তো এই জায়গায় কিন্তু 2s2 এই এর যে স্থিতিশীলতা এটা কিন্তু হিলিয়ামের মতো নয়, কারণ তার দ্বিতীয় শক্তি স্তর 2-তে চলে গেছে। যেহেতু 2-তে চলে গেছে সুতরাং 2 যখন চলে আসছে সুতরাং 2p-ও আসছে, কিন্তু 2p-টা তো খালি রয়ে গেছে। কিন্তু হিলিয়ামের বেলায় 1s, হ্যাঁ, তার একটাই 1s, তার কিন্তু 1p নেই। সুতরাং এই জায়গায় যে বিষয়টা হচ্ছে যে এসে 2টা ইলেকট্রন থাকতে পারে, 1s-এ 2টা ইলেকট্রনই আছে, কিন্তু বেরিলিয়ামের বেলা যেটা হয় 1s2 2s2 2p0, কিন্তু 2p-টাতে ইলেকট্রন থাকতে পারতো, ঠিক না, যার কারণে এটা স্থিতিশীল নয়, কিন্তু হিলিয়ামটা স্থিতিশীল। আচ্ছা, এখন এই হিলিয়াম ছাড়া যে মৌলগুলো আছে, অন্যান্য মৌল যেগুলো আছে নিষ্ক্রিয় মৌলের মধ্যে নিয়ন, আর্গন, এই দুইটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। তাদের দেখো এই সূত্রটা মেনে চলছে, ns2 np6, কীভাবে 2 2s2 2 2p6, এটাতে 3s2 3p6, বাকি সবগুলা 4s2 4p6 এভাবে মেনে চলবে। তো তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে বিধায় তাদের মধ্যে সর্বাধিক স্থিতিশীলতা বিরাজ করছে। আচ্ছা, তো সব শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকলে তাকে আমরা দ্বিত্ব বলি, আর যদি 8টি থাকে তাকে আমরা অষ্টক বলি। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর এই বাড়িটার দিকে একটু লক্ষ্য করো। এই বাড়িটাতে আমরা কী দেখতে পাচ্ছি? এই বাড়ি থেকে ভাঙাচোর একটা বাড়ি, আমরা এটাকে ভাঙা বাড়ি বলতে পারি, ঠিক আছে। আর এই বাড়িটার দিকে একটু লক্ষ্য করো। এই বাড়িটা একটু সুন্দর বাড়ি, একটা ভালো বাড়ি। তোমাকে যদি বলা হয় তুমি কোন বাড়িতে থাকবে, তুমি কোন বাড়িটা চুজ করবে? অবশ্যই ভালো বাড়িটা চুজ করবে। কেন? তুমি ভাঙা বাড়িতে থাকতে চাচ্ছ না। কেন চাচ্ছ না? কারণ বৃষ্টি পড়বে, জল পড়বে, মানে অনেক অসুবিধা হবে তোমার ওই বাড়িতে থাকতে। কিন্তু ভাঙা বাড়িতে যদি তোমার বাড়িটা হয় তাহলে তুমি চাইবে ওই ভাঙা বাড়িটাকে সুন্দর করে মেরামত করে আবার একটা ভালো বাড়ি পরিণত করা, অর্থাৎ তুমি একটা স্থিতিশীল অবস্থায় যেতে চাচ্ছ, ঠিক আছে, ওই ভালো বাড়িটির মতো। ঠিক তদ্রূপ পৃথিবীতে যত মৌল রয়েছে এখন পর্যন্ত সব মৌলই চায় ওই তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস অর্জন করতে, ঠিক আছে। এখন নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস এর তো 2 ধরনের আছে স্থিতিশীলতা। একটা হচ্ছে হিলিয়ামের মতো, অর্থাৎ 2 ইলেকট্রোবিন্যাস লাভ করা, আরেকটা হচ্ছে 8-এর ইলেকট্রোবিন্যাস লাভ করা, অর্থাৎ তাদের সর্বোচ্চ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে। যেমন হিলিয়াম 1s2, তার সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টি। এখন নিয়ন, তার সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি। আচ্ছা, এখন এই যে সর্বোচ্চ শক্তি স্তরের দ্বিত্ব 2 থাকলে আমরা আগে বলেছি দ্বিত্ব, আর 8 থাকলে অষ্টক। এই যে দ্বিত্ব এবং অষ্টক পূর্ণ থাকার কারণেই মৌলগুলো হয় বেশি পরিমাণে স্থিতিশীল। আচ্ছা, অধিক স্থিতিশীলতার কারণে মৌলগুলি কাউকে ইলেকট্রন দিতে চায় না, প্রদান করতে চায় না, নিতে চায় না, কারোর সাথে ইলেকট্রন শেয়ারও করে না, গ্রহণও করে না, অর্থাৎ কারোর সাথে তার মিল নেই। শেষ কথা, এই মিল না থাকার কারণে সে কারোর সাথে ইলেকট্রন প্রদান না করার কারণে সে রাসায়নিকভাবে কি হয়ে পড়ে? নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এই নিষ্ক্রিয়তার কারণেই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে। তো আমার প্রথম যে বিষয়টা ছিল নিষ্ক্রিয় গ্যাসে কেন নিষ্ক্রিয় মৌল বলা হচ্ছে, আমরা বলতে পারি নিষ্ক্রিয় মৌলগুলো নিষ্ক্রিয়তার প্রধান কারণ হচ্ছে তাদের লাস্টের শক্তি স্তরে ইলেকট্রনের স্থিতিশীলতার জন্য। হিলিয়ামে 2 এবং অন্যান্য মৌলগুলোর 8 অর্থাৎ অষ্টকপূর্ণ থাকার কারণে তাদের স্থিতিশীলতার পরিমাণ বেশি বিধায় তারা কারো সাথেই ইলেকট্রন শেয়ার করে না, আদান করে না, প্রদান করে না, যার কারণে তারা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই রাসায়নিকের নিষ্ক্রিয়তার কারণেই এদেরকে আমরা বলতে পারি কি? নিষ্ক্রিয় মৌল। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অষ্টক নিয়ম। তো অষ্টক নিয়ম, অষ্টক শব্দটা এসেছে 8, অষ্টম শব্দটাতে বোঝাচ্ছে 8। তো 8 বলতে কোনটা? ওই নিষ্ক্রিয় গ্যাসের বেলায় আমরা দেখতে পেয়েছি 8টি সর্বোচ্চ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে। তো আমি আগেই বলেছিলাম ওই যে ভাঙা বাড়ি এবং ভালো বাড়ি, সকল মৌলই চায় ওই ভালো বাড়িতে অবস্থান করতে। তো ঠিক তদ্রূপ সকল মৌলই 8টির ইলেকট্রন বিন্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তো সেক্ষেত্রে সে যদি ইলেকট্রন ছেড়ে দিতে হয় ছেড়ে দিবে, সে যদি ইলেকট্রন গ্রহণ করতে হয় গ্রহণ করবে, তবুও সে 8টির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়।
সেটা হতে পারে ছেড়ে দিয়ে, গ্রহণ করে, শেয়ার করে, যেভাবে পারে সে 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। আমরা এটাকে বলতে পারি যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। এগুলো আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। তার বিজুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 এবং আমরা জানি যে তার যোজনী হচ্ছে 2। আমরা যোজনীই হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ, আমরা গত ক্লাসে সেইগুলা পড়িয়েছি। আচ্ছা, তো যখন উত্তেজিত করা হয় তো এইখান থেকে একটা ইলেকট্রন চলে যায় এই জায়গায়, তখন তার বিজুর ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 1, 2, 3, 4, চারটা বিজুর ইলেকট্রন। সুতরাং তার যোজনী হচ্ছে 4। এটাকে যদি আমি ডায়াগ্রামের সাহায্যে দেখাই, এই হচ্ছে তার 4টা বিজুর ইলেকট্রন। ঠিক তদ্রূপ হাইড্রোজেন হচ্ছে 1s1, ডায়াগ্রামের সাহায্যে দেখালে এইটা একটি বিজুর ইলেকট্রন। এখন আমি যদি এইটাকে মনে করো একটা কার্বন আছে এরকম, তার 4টি বিজুর ইলেকট্রন নিয়ে, এখন কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে এসে, ঠিক আছে। এখন হাইড্রোজেন কয়টা যুক্ত হবে, এখানে 4টি বিজুর ইলেকট্রন আছে কার্বনের, সে 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনে কিন্তু একটা করে বিজুর ইলেকট্রন রয়েছে, সে কার্বনের সাথে এসে যুক্ত হচ্ছে। এখন দেখো কীভাবে যুক্ত হচ্ছে। মনে করো এই কার্বনটা এসে এই জায়গায় একটা জোড় ইলেকট্রন গঠন করেছে, এই জায়গায় একটা জোড় ইলেকট্রন গঠন করেছে, এই জায়গায় একটা জোড় ইলেকট্রন গঠন করেছে, এই জায়গায় একটা জোড় ইলেকট্রন গঠন করেছে। আর একটা জিনিস লক্ষ্য করো, কার্বনের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কতটা ইলেকট্রন হয়েছে। শেয়ার করা মানে কিন্তু দিয়ে দেওয়া নয়, মানে উভয়টাই ব্যবহার করছে। কার্বনের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, অর্থাৎ সে অষ্টক পূর্ণ করেছে, ঠিক আছে। এইটাই হচ্ছে অষ্টক নিয়ম। অর্থাৎ যদি কোনো মৌল সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 8টির ইলেকট্রন বিন্যাস অর্জন করে, যেভাবেই পারে না কেন, সেই 8টির ইলেকট্রন বিন্যাস অর্জন করাটাকে বলা হচ্ছে অষ্টক নিয়ম। কিন্তু আমরা যেমন এটা হচ্ছে মিথেন CH4, কিন্তু অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে নতুন একটি নিয়মের উপস্থাপন করা হয়। এখন এটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা একটু বোঝার দরকার আছে আমাদের। যেমন আমরা এইটাই হচ্ছে মিথেনের গঠন, অর্থাৎ একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এসে যুক্ত হচ্ছে। এখন এটাকে যদি আমি এইভাবে দেখাই, তাহলে দেখা যাচ্ছে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। কার্বন তার সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস ঠিকই অর্জন করেছে, কিন্তু হাইড্রোজেন তো 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করেনি। তাহলে এই জায়গায় একটা সীমাবদ্ধতা থেকে গেল। এই সীমাবদ্ধতা থেকে নতুন আরেকটি তত্ত্বের উদ্ভব হয়, সেই তত্ত্বটি এখন আমি তোমাদেরকে একটু আলোচনা করব। আচ্ছা দেখো, এটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, আর বাকিগুলো 0। আমি তোমাদেরকে আগে বলেছিলাম 4 বেরিলিয়ামের, বাকিগুলো শূন্য অবস্থায় রয়েছে। এখন এটাকে যদি উত্তেজিত করি, তাহলে যেহেতু খালি আছে, এখান থেকে একটা ইলেকট্রন এই জায়গায় চলে যাবে, চলে গেলে এখানে খালি বিজুর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল। এবং বিজুর ইলেকট্রনগুলোই কিন্তু রাসায়নিক বন্ধন গঠনে বেশি অংশগ্রহণ করে। এখন আমি যেহেতু তার বিজুর ইলেকট্রন দুটি, এখন আমি এটাকে যদি ডায়াগ্রামের সাহায্যে অঙ্কন করি, এই হচ্ছে তার 2টা বিজুর ইলেকট্রন। এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি 3s2, 3px2, 3py2, 3pz1, তো তার একটাই বিজুর ইলেকট্রন আছে। হ্যাঁ, তার বিজুর ইলেকট্রন আছে একটি। এটাকে যদি ডায়াগ্রামের সাহায্যে অঙ্কন করি, প্রথম শক্তি স্তরে 2টি আছে, দ্বিতীয় শক্তি স্তরে মোট আছে তার 8টা, আর তৃতীয় শক্তি স্তরে মোট আছে 2, 2, 4, 5, 6টা, আর একটা আছে তার বিজুর। এই দুটি বেরিলিয়াম এবং ক্লোরিন এখন যদি যুক্ত হতে চায়, তো বেরিলিয়ামের কয়টা বিজুর ইলেকট্রন আছে? 2টি। ক্লোরিনের কয়টা বিজুর ইলেকট্রন আছে? 1টি। তাহলে একটা ক্লোরিনের বিজুর ইলেকট্রন একটা বেরিলিয়ামের সাথে যুক্ত হতে পারবে, কিন্তু একটা বেরিলিয়াম এর বিজুর ইলেকট্রন খালি রয়ে গেছে, তাহলে কয়টা ক্লোরিন যুক্ত হতে পারবে? আমরা দেখি 2টি ক্লোরিন, কারণ বেরিলিয়ামের 2টি বিজুর ইলেকট্রন আর ক্লোরিনের 1টি বিজুর ইলেকট্রন। তাহলে 2টি বিজুর ইলেকট্রনের সাথে বেরিলিয়ামের 2টি বিজুর ইলেকট্রনের সাথে ক্লোরিনের 2টি বিজুর ইলেকট্রন লাগবে,
ঠিক আছে? তাহলে একটা ক্লোরিনের মধ্যে তো একটি বিজোড় ইলেকট্রন, তাহলে কয়টা ক্লোরিন পরমাণু লাগবে? 2টি ক্লোরিন পরমাণু। আচ্ছা, এই 2টি ক্লোরিন পরমাণু আর এই হচ্ছে একটি বেরিলিয়াম পরমাণু। দেখো আমি এটা লুইস কাঠামো পদ্ধতি বলে এইগুলোকে। এই ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে, তার মধ্যে জোড়া থাকে 3টা আর বেজোড় থাকে 1টা। এইটা সেম এইটার বেলায়ও। আর বেরিলিয়ামের মধ্যে 2টি কি থাকে? বিজোড় ইলেকট্রন। এখন এইটার সাথে এইটা এসে যুক্ত হবে, এসে একটা জোড় ইলেকট্রন গঠন করবে, এইটার সাথে এইটা এসে একটা জোড় ইলেকট্রন বন্ধন গঠন করবে, করে যে জিনিসটা গঠন করবে সেটা হচ্ছে বেরিলিয়াম। দুই সাইডে 2টা ক্লোরিন যুক্ত হলো এবং এই জায়গায় একটা জোড় ইলেকট্রন গঠন করলো। কয় জোড়া? 2 জোড়া। এখন দেখো ক্লোরিনের সর্ববৈশিষ্ট্য শক্তি স্তরে কিন্তু 8টি হয়ে গেছে। 1 2 3 4, 4 দুগুণা 8। এটাতেও 1 2 3 4 8, অর্থাৎ ক্লোরিন অষ্টক নিয়ম পালন করেছে। কিন্তু বেরিলিয়াম তো অষ্টক নিয়ম পালন করে নাই। কীভাবে করে নাই? দেখো বেরিলিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে এই জায়গায় 2টা, এই জায়গায় 2টা, মোট হয়েছে 4টা। তাহলে তো সে অষ্টক নিয়ম পালন করে নাই। কিন্তু এই জায়গায় যে নতুন যে পদ্ধতিটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে জোড় পদ্ধতি। অর্থাৎ এখানে জোড় গঠন করা, আমরা এটাকে বেরিলিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে কয় জোড়া হয়েছে? 2 জোড়া ইলেকট্রন গঠন করেছে। তখন এটাকে নতুনভাবে একটা তত্ত্ব দিয়ে সেটাকে বলা যেতে পারে যে অণুতে বেরিলিয়াম ক্লোরাইড যে অণু গঠিত হলো, বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, এই অণুতে পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে 2-এর নিয়ম। অর্থাৎ 2-এর নিয়মে বলা হচ্ছে যে কোনো অণুতে সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে। ঠিক আছে? অষ্টক নিয়ম দিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটা দূর করার জন্যই এই 2-এর নিয়মটা তখন চালু হয়। এটাই হচ্ছে 2-এর নিয়ম। আমরা নতুন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে, যেমন এইটার উদাহরণ একটু দিতে পারি একটু অন্যভাবে। যেমন মনে করো বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, এই জায়গায় বেরিলিয়াম ক্লোরিনের সাথে জোড় গঠন করেছে, এইদিকে একটা আর এইদিকে আর একটা, মোট হচ্ছে 2 জোড় গঠন করেছে। অর্থাৎ 2 পেয়ার মানে জোড়া। তো এই জায়গায় এটাকে আমরা দেখাতে পারি বেরিলিয়াম ক্লোরাইডের যে রাসায়নিক বন্ধন যেটা গঠিত হয়েছে সেটা হচ্ছে এইভাবে 2 জোড়া, মানে 2 বন্ডিং পেয়ার্স, 2 জোড় ইলেকট্রন গঠিত হয়েছে। অর্থাৎ জোড় গঠন 2 জোড়, 2-এর নিয়ম, এটাই হচ্ছে 2-এর নিয়ম। অর্থাৎ অনেক সময় যেমন বেরিলিয়াম, লিথিয়াম, এই সমস্ত মৌলগুলো অষ্টক নিয়ম পালন করতে পারে না। তো তাদের বেলায় বা অন্য মৌলের বেলায়, হাইড্রোজেনের বেলায়, এগুলোর বেলায় তখন 2-এর নিয়ম চলে আসে। অর্থাৎ তারা জোড় ইলেকট্রন গঠন করে। যে কোনো মৌলের ক্ষেত্রে তো নতুন সিস্টেম আসলো, নতুন তত্ত্ব আসলো যে জোড় গঠন করে জিনিসটাকে ব্যাখ্যা করা। এটাই হচ্ছে 2-এর নিয়ম। তো এটাকে আমরা বেরিলিয়াম ফ্লোরাইডের বেলায় এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। BeFCl এর জায়গায় F আসলে একই ঘটনা ঘটবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের কারণ। কেন রাসায়নিক বন্ধন গঠিত হয় এই বিষয়ে আমাদের একটু জেনে রাখা দরকার। কেন রাসায়নিক বন্ধন গঠিত হওয়ার কারণ কি, মূল উদ্দেশ্যটা কি, কেন রাসায়নিক বন্ধন গঠিত হবে? রাসায়নিক বন্ধন গঠন না করলে হয় না? হ্যাঁ, এই বিষয়টা আমাদের একটু ব্যাখ্যা করি কেন রাসায়নিক বন্ধন গঠিত হয়। আচ্ছা, লক্ষ্য করো এই জায়গায় হাইড্রোজেন 2টা আছে। এই 2টা হাইড্রোজেন যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে 2টা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে 2টা হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন হয়ে যায় হাইড্রোজেন অণু। তাহলে এই জায়গায় একই ধরনের পরমাণু আসছে, কিন্তু একই, অর্থাৎ হাইড্রোজেন একই ধরনের পরমাণু। কিন্তু যদি 2টি ভিন্ন পরমাণু আসে, মনে করো একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তাহলে একটা হাইড্রোজেন যখন আসবে একটা ক্লোরিনের সাথে যুক্ত হবে তখন যেটা গঠিত হবে সেটা হচ্ছে HCl অণু। এটা HCl অণু। তাহলে একটা অণুর মধ্যে পরমাণুগুলো এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাই হচ্ছে মূলত রাসায়নিক বন্ধন। অর্থাৎ 2টি পরমাণু যেমন হাইড্রোজেন অণুর মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু একটা আকর্ষণ বলের সাহায্যে তাদের পরস্পরের সাথে যুক্ত হয়। এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। HCl এর মধ্যেও ঠিক তদ্রূপ একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পরমাণুর সাথে পরস্পরের সাথে আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়েছে। এই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন পরমাণুসমূহ
কেন আলাদাভাবে থাকেনি? আমাদের মনের প্রশ্ন জাগতে পারে যে স্যার হাইড্রোজেন সমূহ কেন আলাদা আলাদা থাকতে পারেনি, বা হাইড্রোজেন ক্লোরিন পরমাণু কেন আলাদা থেকে HCl অণু গঠন করলো না, বা হাইড্রোজেন অণু যে গঠন করলো সেই জায়গায় হাইড্রোজেন পরমাণু কেন আলাদা থাকেনি, একই সাথে কেন থাকতে হবে তাদের? আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, পরমাণু সমূহ কেন পরস্পরের সাথেই যুক্ত হয়ে অণু গঠন করলো? মানে একই প্রশ্ন, কেন পরস্পরের সাথে যুক্ত হবে? আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা এটা আলোচনা করার ক্ষেত্রে আমাদের ওই আয়নিক বন্ধনের বিষয়টা একটু আমাদের আবার একটু মনে করিয়ে দিই, যে যেমন সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এবং সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। আমি প্রথমেই বলেছিলাম সকল মৌলই চায় নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো সোডিয়াম তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস যদি অর্জন করতে চায়, তাহলে সে তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন কী করবে? ত্যাগ করে দেবে, করে সোডিয়াম আয়ন গঠিত হবে Na+। অপরদিকে এই যে এটাকে বলা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। অপরদিকে ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি, তার পক্ষে 7টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, শক্তির পরিমাণ বেশি খরচ হয়ে যাবে। সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলবে, গ্রহণ করে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এখানে একটু সরি আছে, আমার ছবিটার কারণে হয়তো এটা দেখা যাচ্ছে না। যাই হোক, ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়, আর ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। তো ধনাত্মক সোডিয়াম আয়ন আর ঋণাত্মক ক্লোরিন আয়ন তারা বিপরীত চার্জযুক্ত যখন পরস্পরের সাথে আসে, যুক্ত হয়। তো যেহেতু আমরা জানি যে বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণের দরুন এই জায়গায় NaCl যৌগ গঠিত হয়েছে, অর্থাৎ NaCl অণু গঠিত হয়েছে। এই যে NaCl অণু গঠিত হলো, কেন হলো? কারণ হচ্ছে দেখো, সোডিয়াম কিন্তু সেই ইলেকট্রন ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চেয়েছে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চেয়েছে। সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে লাস্টে 8টি হয়েছে, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে লাস্টে 8টি হয়েছে। অর্থাৎ তারা সবাই দুজনেই কিন্তু 8টির ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, অর্থাৎ অষ্টক নিয়ম পালন করেছে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এটার দিকে একটু লক্ষ্য করো, ইলেকট্রন ছেড়ে দিয়েছে সোডিয়াম, ক্লোরিন গ্রহণ করেছে, করে তাদের মধ্যে বন্ধন গঠিত হয়েছে। সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে ঠিক তদ্রূপ, সোডিয়াম ফ্লোরাইড এভাবে পরস্পরের সাথে ইলেকট্রন বিনিময় করে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়ে তারা অষ্টক নিয়ম পালন করেছে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তারা অষ্টক নিয়ম পালন করার জন্য ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে বন্ধনে অংশগ্রহণ করে। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম রাসায়নিক বন্ধনের কারণ কি? এই কারণটা ব্যাখ্যা করার জন্য আমরা দেখতে পেলাম এক নম্বর কারণ হচ্ছে যে তারা অষ্টক নিয়ম পালন করার জন্য, অর্থাৎ নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য তারা ইলেকট্রন ছেড়ে দেয় বা গ্রহণ করে। এই ছেড়ে দিয়ে বা গ্রহণ করে তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের কারণে তারা পরস্পরের সাথে যুক্ত হয়। আচ্ছা, এই জায়গায় আমরা মিথেন দেখতে পেয়েছি। তো মিথেনের মধ্যে আমরা দেখতে পেলাম যে তার সর্বোচ্চ শক্তি স্তরে 8টির ইলেকট্রন বিন্যাস লাভ হয়েছে। এই 8টি ইলেকট্রন বিন্যাসের মধ্যে এই জায়গায় এক জোড়া আছে, এই জায়গায় এক জোড়া, এইরকম 4 জোড়া ইলেকট্রন হয়েছে। এই 4 জোড়া ইলেকট্রন, এই এক জোড়া, এই আরেক জোড়া, এই আরেক জোড়া, এই হচ্ছে আরেক জোড়া, মোট 8টি ইলেকট্রন আছে এই জায়গায়, অর্থাৎ অষ্টক নিয়ম পালন করেছে। কার্বন সর্বোচ্চ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, অর্থাৎ অষ্টক পূর্ণ হয়েছে। হাইড্রোজেন কিন্তু তার সর্বোচ্চ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারেনি, সে 2টির ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, অর্থাৎ দ্বিত্ব লাভ করেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রন কোনো মৌল আছে যারা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে দ্বিত্বতা লাভ করে, অর্থাৎ 2-এর নিয়ম পালন করছে। ঠিক আছে, সকল মৌলই এই দ্বিত্ব বা অষ্টক লাভের প্রবণতার কারণেই রাসায়নিক বন্ধন গঠিত হয়। শেষ কথা হচ্ছে যে সমস্ত মৌল রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে তাদের মূল উদ্দেশ্যটাই থাকে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা।
আর নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে তার দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে অষ্টক নিয়ম পালন করার উদ্দেশ্যে তাকে যেতে হবে, অথবা দ্বিত্বতা লাভ করার উদ্দেশ্যে তাকে যেতে হবে। এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ। বাড়ির কাজ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে নিষ্ক্রিয় মৌলের নিষ্ক্রিয়তার কারণ কি ব্যাখ্যা করো, রাসায়নিক বন্ধন গঠনের কারণ ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লকডাউনের মধ্যে যাতে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো, এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।